হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর অনেকদিন পর নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা মেনশন হাউস মালয়েশ। তো গাইজ, কথা বেশি বাড়াবো না, চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের রাতের বেলার একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে ঝুম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মোহন নামের এক ব্যক্তিকে তার ঘরের ভেতর বসে থাকতে দেখা যায়। সে আসলে তার ছেলে মালয়েশের ফেরার অপেক্ষা করছিল। মোহন আসলে প্রচণ্ড মদ্যপ প্রকৃতির মানুষ, এমনকি এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও সে তার ছেলেকে জোর করে মদের দোকানে পাঠিয়েছিল। মোহন অধীর আগ্রহে বসে আছে যে ছেলে এখনই চলে আসবে। কিছুক্ষণ পর মালয়েশ বৃষ্টিতে ভিজে ভিজে কোনো মতে বাবার জন্য মদ আর সিগারেট নিয়ে বাড়িতে পৌঁছায়। কিন্তু বাবার হাতে সিগারেটটি দিতেই ঘটে বিপত্তি। সিগারেটটি বৃষ্টিতে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, আর সেটা দেখেই মোহন প্রচণ্ড রেগে যায়। ছেলের এমন ভুল দেখে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে আর মালয়েশকে বেদম মারধর করতে শুরু করে। তার কথা হলো, একটা সামান্য কাজের দায়িত্ব মালয়েশ ঠিক মতো পালন করতে পারল না। তখনই মোহনের স্ত্রী সীতা দ্রুত ছুটে এসে মোহনকে শান্ত করার চেষ্টা করে। অনেক অনুরোধের পর মোহন শেষ পর্যন্ত শান্ত হয়, কিন্তু মালয়েশের মনের ভেতরে তখন রাগের আগুন জ্বলছে। সে ভাবছিল বৃষ্টিতে সিগারেট ভিজে গেলে তার কি আর করার ছিল। আর এই সব কিছুর পেছনে মূল কারণ হলো তার বাবা মোহন। ছোটখাটো বিষয় নিয়ে তাকে সবসময় খোঁটা দেয়া আর মারধর করাটা যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই মালয়েশ মনে মনে ঠিক করে ফেলে বাবার এই অত্যাচারের বদলা সে নেবেই। পরের এক রাতে মোহন যখন গভীর ঘুমে আচ্ছন্ন, মালয়েশ ঠিক সেই সুযোগটাই কাজে লাগায়। সেই সুযোগ বুঝে মোহনকে সজোরে একটা ঘুষি মারে। অতর্কিত এই আঘাতে মোহন প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস? রাগের মাথায় মোহন মালয়েশকে ধরার জন্য দৌড় দেয়, কিন্তু তার আগেই মালয়েশ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফলে মোহন চাইলেও তাকে ধরতে পারে না। দৌড়াতে দৌড়াতে মালয়েশ গ্রাম ছেড়ে অনেক দূরে শহরে চলে আসে। শহরে এসে সে ছোটখাটো কাজ খুঁজে নেয় এবং কষ্টে সৃষ্টে দিন পার করতে থাকে। কাজ তো সে করে, কিন্তু বারবার তার বাড়ির কথা মনে পড়ে। যদিও মোহনের ভয়ে সে কখনোই বাড়ি ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর একটা বিল্ডিংয়ের কাজ করার সময় মালয়েশ হঠাৎ তার গ্রামেরই এক লোক শিবুকে দেখতে পায়। তারা একই গ্রামের হওয়ায় দুজনেই মিলে অনেকক্ষণ গল্পগুজব করতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে শিবু মালয়েশকে জানায় তার বাবা মারা গেছেন। খবরটা শুনে মালয়েশ পুরোপুরি অবাক হয়ে যায়। একদিকে তার বাবার মৃত্যুর শোকে সে দুঃখ পায়, অন্যদিকে তার মনের ভেতর এক অদ্ভুত আনন্দ কাজ করে, কারণ মালয়েশের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ তার বাবা যে চিরতরে দূর হয়ে গেছে। এই খুশির মুহূর্তে সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মনে কষ্ট থাকলেও খুশির মাত্রাটাই ছিল বেশি, তাই সব গুছিয়ে সে বাড়ির পথ ধরে। বাড়ি ফিরে মালয়েশ দেখে তার মা স্বামীর মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে। কিন্তু মালয়েশ মায়ের সামনে এমন ভান করে যেন বাবার চলে যাওয়ায় সে নিজেও প্রচণ্ড ভেঙে পড়েছে। যদিও ভেতরে ভেতরে সে কতটা খুশি তা তো আমরা জানি। গল্পের দৃশ্যপট এরপর অনেক বছর এগিয়ে যায়। মালয়েশ এখন বাড়িতেই থাকে, কিন্তু এতগুলো বছর পার হয়ে গেলেও বাবার প্রতি তার ঘৃণা এক বিন্দুও কমেনি। ঠিক ছোটবেলার মতোই সে ঘৃণা দগদগে হয়ে আছে। মালয়েশ তার প্রতিশোধের আগুন মেটানোর জন্য অদ্ভুত এক উপায় বেছে নিয়েছে। সে রোজ নিজের নোংরা কাপড়গুলো মোহনের ছবির ওপর শুকাতে দেয়। তার ভাবটা এমন যেন মরে গেছিস তো কি হয়েছে, এই ছবি থেকেই সে তার বদলা নেবে। এই দৃশ্য দেখলেই বোঝা যায় যে তার মনের ঘৃণাটা ঠিক কোন লেভেলে পৌঁছেছে। অন্যদিকে মালয়েশের মা সীতাকে দেখা যায় রান্নাঘরে ব্যস্ত থাকতে। ঠিক সেই সময় মালয়েশের ঘরে জ্যোতি নামের এক কাজের মেয়ে আসে। জ্যোতি বেশ অনেকদিন ধরেই তাদের বাড়িতে কাজ করছে এবং কাজের উসিলায় মাঝে মধ্যে মালয়েশকে পটিয়ে ফেলার চেষ্টাও করে। কিন্তু মালয়েশের তার উপর মোটেও আগ্রহ নেই, তাই সে নিজের কাজ নিয়ে মগ্ন থাকে। কিছুক্ষণ পর মালয়েশ পরিপাটি হয়ে তৈরি হয়ে দোকানের উদ্দেশ্যে বের হতে যায়, কিন্তু ঠিক তখনই তার বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। শেষ মুহূর্তে এমন ঝামেলায় মালয়েশের প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। সে রাগের মাথায় বাইকে লাথি মারতে শুরু করে। বেশ কয়েকবার লাথি মারার পর বাইকটা চালু হয়ে যায়। আজগবি ব্যাপার। যাই হোক, এরপর সে তার দোকানে পৌঁছায়। জানা যায় মালয়েশের একটা ডেকোরেটর দোকান আছে। গ্রামে কোনো বিয়ে শাদী বা উৎসব হলে ডেকোরেশনের দায়িত্ব তার উপরেই থাকে। দোকানে বসে কাজ করার সময় তার বন্ধু শ্যাম সেখানে চলে আসে। সে মালয়েশকে জানায় পাটেল জোর করে তাদের ট্যান্ট বা ডেকোরেশনের সরঞ্জাম মন্দিরের সামনে থেকে সরিয়ে ফেলেছে। এই কথা শোনা মাত্রই মালয়েশ প্রচণ্ড রেগে যায়। তার মাথায় একটাই চিন্তা, এত বড় সাহস তার কি করে হয়েছে। এখানে একটা ব্যাপার না জানলে নয় বন্ধুরা, এই পাটেল আর কেউ নয়, মালয়েশের আপন মামা। কিন্তু আপন সম্পর্ক হলেও দুজনে একে অপরকে চোখের বিষ মনে করে। এর মূল কারণ হলো পাটেলের কুনজর সবসময় মালয়েশের জমির ওপর। সে যে কোনো উপায়ে মালয়েশের জমি দখল করতে চায়। জমি নিয়ে এই রেষারেষি তাদের শত্রুতার প্রধান কারণ।
শ্যামের মুখে সবকিছু শোনার পরে মালেশ রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে পড়ে পাটেলের সাথে হিসাব মেলাতে। ঘটনা বেগতিক দেখে গ্রামের মানুষ দ্রুত ছুটে আসে এবং অনেক কষ্টে তাদের শান্ত করার চেষ্টা করে। সবার অনেক বোঝাপড়ার পর অবশেষে তারা সেই মুহূর্তের জন্য লড়াই থামায়। এদিকে জ্যোতি এসব কিছুই আড়ালে দাঁড়িয়ে দেখছিল। ঝামেলা মিটে যাওয়ার পর জ্যোতি গিয়ে পাটেলের বাড়ির লোকজনকে পুরো ঘটনাটা জানিয়ে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পাটেলের পরিবার কেউ তাকে এই বিষয়ে কিচ্ছু বলে না, কারণ তারা খুব ভালো করেই জানে যে পাটেলকে বুঝিয়ে কোনো লাভ নেই, তার উপর কারো কথার কোনো প্রভাব পড়ে না। অন্যদিকে বাড়িতে বসে পাটেল তার লোকজনদের নিয়ে মালেশকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যাবে তার ব্লু প্রিন্ট তৈরি করছে। ভাবা যায় শুধু জমির লোভে সে রীতিমতো খুনের ছক করছে, তাও বোনের ছেলের জন্য। কিন্তু পাটেল এটা কিছুতেই বুঝতে পারছে না যে মালেশ এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। পাটেলের আসল উদ্দেশ্য বা তার কদর্য মানসিকতা মালেশের ভালোভাবেই জানা আছে। সে যে মালেশকে মেরে ফেলার মতো পর্যায়েও নামতে পারে সে ব্যাপারে মালেশ সম্পূর্ণ ওয়াকিবহাল। তবুও মালেশ জেদ ধরে বসে আছে, জমি সে কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না। গল্পের পরবর্তী দৃশ্যে দেখা যায় রাতের বেলা যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, মালেশ হঠাৎ পুরো গ্রামে প্রচণ্ড শব্দ করে বাজি ফোটাতে শুরু করে। বিকট শব্দে সবার ঘুম ভেঙে যায়। গ্রামবাসী বিরক্ত হয়ে অস্থির হয়ে পড়ে। মালেশ যেন মানুষের শান্তি নষ্ট করেই অদ্ভুত আনন্দ পায়। কিন্তু তার মা সীতা ছেলের এই ধরনের পাগলামি আর আচরণে অত্যন্ত বিরক্ত। এত বড় হওয়ার পরেও মালেশ কেন এমন করছে ভেবে মা অনেক চিন্তিত হয়ে পড়ে। অতিষ্ঠ হয়ে সীতা সিদ্ধান্ত নেয় যে মালেশের বিয়ে দিতে হবে। মায়ের মনের আশা বিয়ের পর যদি সে কিছুটা সাংসারিক হয় এবং তার স্বভাব বদলায়। কিছু সময় পর মালেশ যখন খেতে ঘরে ফেরে সীতা তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মালেশ সাফ জানিয়ে দেয় সে এখন বিয়ে করবে না। এরপর সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। মায়ের মনে তখন গভীর দুশ্চিন্তা, ছেলে তো কিছুতেই শুধরাচ্ছে না, এখন কি উপায়? তবে সীতাও দমে যাওয়ার পাত্রী না। পরের দিন একদল গ্রামবাসী সীতার কাছে মালেশের বিরুদ্ধে নালিশ জানাতে আসে। তাদের অভিযোগ গত রাতে মালেশ যে কাণ্ড ঘটিয়েছে তাতে পুরো গ্রাম অতিষ্ঠ। তারা স্পষ্ট জানিয়ে দেয় মালেশ যদি তার স্বভাব না বদলায় তবে তারা পুলিশে নালিশ করবে। গ্রামবাসীরা যখন উত্তেজিত হয়ে কথা বলছিল তখন মালেশ সেখানে হাজির হয়। গ্রামবাসীদের এমন সাহস দেখে সে প্রচণ্ড রেগে যায় আর তাদের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মালেশের এমন উগ্র মেজাজ দেখে গ্রামবাসীরাও আর কিছু করার সাহস পায় না। বোঝা যায় মালেশ কারো পরোয়া করে না আসলে। এদিকে সীতা বারবার মালেশকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। যখন মালেশ কিছুতেই রাজি হয় না, সীতা মরিয়া হয়ে পণ্ডিতকে বাড়িতে ডেকে আনে এবং বিয়ের আলোচনা করে। মালেশ খবর পেয়ে পণ্ডিতজির উপরেই রেগে যায় এবং তাকে অপমান করে বের করে দিতে চায়। এসব দেখে সীতা আর সহ্য করতে পারে না। সে রেগে গিয়ে মালেশকে পরিষ্কার জানিয়ে দেয় যদি সে বিয়ে করতে রাজি না হয় তবে সে নিজের জীবন শেষ করে দেবে। মায়ের এই চরম ইমোশনাল কথায় মালেশ দুর্বল হয়ে যায়, কারণ মায়ের চেয়ে বড় তার কাছে আর কিছুই নেই। শেষ পর্যন্ত মায়ের সম্মানের খাতিরে সে বিয়েতে রাজি হয়ে যায়। পরের দিন মা ও ছেলে রঘু নামের এক ব্যক্তির বাড়িতে মেয়ে দেখতে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় রঘুর মেয়ে পদ্মার। পদ্মা অত্যন্ত শান্ত এবং সুশীল প্রকৃতির মেয়ে, যাকে দেখেই সীতার খুব পছন্দ হয়ে যায়। বিয়ের কথাবার্তা যখন পাকা হওয়ার পথে মালেশ পদ্মাকে আড়ালে কিছু জরুরি কথা বলার জন্য অনুরোধ করে। একা পেয়ে মালেশ পদ্মাকে সরাসরি প্রশ্ন করে, তুমি আমাকে বিয়ে করতে চাইছো কেন? আমি তো বেকার, কিছুই করি না। মালেশ ইচ্ছা করে নিজের খুঁতগুলো বলে নিজেকে ছোট করার চেষ্টা করছিল যাতে পদ্মা রেগে গিয়ে বিয়েতে না বলে দেয়, কিন্তু মালেশের এই কৌশলে পদ্মার ওপর কোনো প্রভাব পড়ে না। সে মালেশের ভেতরের ভালো মানুষটিকে চিনতে পেরেছিল। তাই সব জানার পরেও পদ্মা দ্বিধাহীন চিত্তে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর মালেশ এবং পদ্মার বিয়ের দিন চলে আসে। বিয়ে বাড়িতে লোকজনের ভিড়, সবার মুখে খুশির ঝিলিক। ঠিক যখন বিয়ের অনুষ্ঠান চলছে পাটেল তার লোকলস্কর নিয়ে সেখানে হাজির হয়। পাটেলকে দেখে সীতা খুব খুশি হয়, কারণ সীতাই তাকে নিমন্ত্রণ করেছিল। কিন্তু সীতা জানতো না যে পাটেলকে ডাকা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। পাটেল সেখানে মালেশকে আশীর্বাদ করতে আসেনি, এসেছিল তাদের বিয়েটা ভেঙে দিতে। পাটেল সবার সামনে পদ্মার বাবাকে বলে, আপনি আপনার মেয়েকে মালেশের মতো একটা গুন্ডার সাথে কেন বিয়ে দিচ্ছেন? পাটেলের মুখে সব শুনে রঘু রেগে যায় এবং মেয়ের বিয়ে দিতে সাফ মানা করে দেয়। সীতা অনেক অনুনয় বিনয় করে মান সম্মানের দোহাই দেয়, কিন্তু রঘু কারো কথাই শোনে না। সে উল্টো সীতাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিয়ে হবে না, আপনার ছেলে যে একটা নিকম্মা তা আগে বলেননি কেন? মায়ের এমন অপমান মালেশ সহ্য করতে পারে না। সে রাগে অন্ধ হয়ে রঘুকে সজোরে একটা চর বসিয়ে দেয়। এরপর রঘুর চোখের সামনেই সে জোর করে পদ্মাকে বিয়ে করে নেয়। রঘু কিছু করার সুযোগই পায় না। বিয়ের পরপরই মালেশ তার জমির সীমানায় গিয়ে নিজের নাম লেখা একটা বিশাল পোস্টার টাঙিয়ে দেয়, যা ছিল পাটেলের জন্য এক সরাসরি হুমকি, যাতে সে ভুলেও আর কখনো তার জমির দিকে চোখ তুলে না তাকায়। এদিকে মালেশ তার প্রথম রাতের জন্য খুবই এক্সাইটেড ছিল।
ঘরে গিয়ে সে পদ্মার পাশে বসে নানা কথা বলে। দুজনে যখন একে অপরের কাছাকাছি তখনই পদ্মার বমি পেয়ে যায়। সে দৌড়ে ঘরের বাইরে গিয়ে বমি করতে শুরু করে। বিয়ের একদিনও পার হয়নি এমন অবস্থায় পদ্মাকে অসুস্থ হতে দেখে মালেশ ভীষণ অবাক হয়ে যায়। কি হলো তার, কেন এমন হচ্ছে? তারা বিষয়টি নিয়ে ভাবনায় পড়ে যায়, কিন্তু এর পেছনে যে কি রহস্য লুকিয়ে আছে তা তাদের কারোরই জানা ছিল না। পরদিন মালেশ তার দোকানে কাজ করছিল। এমন সময় সুধাকর নামের একজন লোক এসে তার সঙ্গে দেখা করতে আসে। সুধাকর জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে এসেছে। সে মালেশকে পরামর্শ দেয় কতদিন আর মামার সঙ্গে লড়বে, তার চেয়ে জমিটা পাটেলের কাছে বিক্রি করে দিয়ে ঝামেলাটা মিটিয়ে ফেলাই ভালো। সুধাকর জমিটির বদলে তাকে অনেক ভালো টাকা দেওয়ার লোভ দেখায়। মালেশ সব ভেবেচিন্তে রাজি হয়ে যায় যে সে জমিটি পাটেলের কাছেই বিক্রি করে দিবে। এরপর সুধাকর মালেশকে নিয়ে পাটেলের কাছে যায় জমির ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা বলতে। কিন্তু পাটেলের সামনে গিয়ে মালেশ উল্টো চাল চালে। সে পরিষ্কার জানিয়ে দেয় জমি সে এখন আর বিক্রি করবে না। আসলে পুরোটা ছিল মালেশের সাজানো একটা নাটক। সুধাকরকে সঙ্গে নিয়ে জমি বিক্রির ভান করে সে কেবল এজন্যই করেছিল যাতে পাটেলকে সবার সামনে অপমান করা যায়। মালেশ পাটেলকে সাফ জানিয়ে দেয় তার মতো নোংরা মানুষের কাছে সে কোনোদিনই জমি বিক্রি করবে না। এটা বলে মালেশ সেখান থেকে চলে যায়। একদম ঠিক আছে। যাই হোক, রাত বাড়লে দেখা যায় মালেশ তার ঘরের ভেতর পদ্মার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অস্থির হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আবার ঘরে ফিরে যায়, কিন্তু পরক্ষণে আবার বেরিয়ে আসে। ওদিকে জ্যোতি মালেশের ঘরের পাশেই ঘুমাচ্ছিল। মালেশকে এভাবে বারবার ভেতরে বাইরে করতে দেখে সে অবাক হয়ে যায়। এর আগে মালেশকে কোনোদিন এমন অস্বস্তিতে সে দেখেনি। জ্যোতির মনে সন্দেহ টানা বাঁধে, নিশ্চয়ই ভেতরে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারও মনে একই প্রশ্ন জেগেছে, তাই না? মালেশ এতটা চিন্তিত কেন? একটু ধৈর্য ধরুন। পরের দিন সকালে পদ্মা যখন ঘুম থেকে অনেক দেরিতে ওঠে তা দেখে সীতা হাসাহাসি করে। সেভাবে মনে হয় মালেশ রাতে পদ্মাকে ঘুমাতে দেয়নি, কিন্তু বেচারি সীতা তো আসল সত্যটা জানেই না। অন্যদিকে মালেশকে দোকানে বসে থাকতে দেখা যায়। সেখানেও তার চিন্তিত মুখের ছাপ স্পষ্ট। তার বেস্ট ফ্রেন্ড মহেশ সেখানে আসে। মালেশ আর মহেশ কি চমৎকার মিল, তাই না? বন্ধুকে এমন বিমর্ষ দেখে মহেশ অবাক হয়ে যায়, কারণ মালেশকে আগে কখনো সে এতটা দুশ্চিন্তাময় দেখেনি। সে চিন্তার কারণ জিজ্ঞেস করতেই মালেশ ভারাক্রান্ত মনে তার সেই গোপন সত্যটা বলতে শুরু করে। আসলে মালেশের সমস্যার মূলে ছিল তার সক্ষমতার অভাব। তার খুব ইচ্ছা থাকলেও বেডরুমে সে একেবারেই ভালো পারফর্ম করতে পারছিল না। সংক্ষেপে বলতে গেলে তার যা হওয়ার তা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল। এই লজ্জাজনক পরিস্থিতিতে মালেশ প্রচণ্ড মানসিক চাপে ছিল। সে তার বন্ধু মহেশের কাছে কোনো সমাধান চায়। মহেশ তাকে নিয়ে যায় ফার্মেসিতে এবং সেখানে তাকে ওষুধ কিনে দেয়। মালেশ ভাবে আজ রাতে দেখা যাবে ওষুধের কি জাত। রাতে মালেশ যখন সে ওষুধ খাচ্ছিল জ্যোতি তাকে দেখে ফেলে। জ্যোতির মনে সন্দেহ জাগে, না আছে জ্বর না আছে মাথা ব্যথা, তাহলে লোকটা রাতে হঠাৎ ওষুধ কেন খাচ্ছে? রাতের বেলা জ্যোতি যখন পাশের ঘরে ঘুমানোর চেষ্টা করছিল, মালেশের ঘর থেকে কিছু একটা অদ্ভুত আওয়াজ শুনে তার সন্দেহ আরও বাড়ে। সে কান পেতে শোনার চেষ্টা করেও পরিষ্কার কিছু শুনতে পারছিল না। যদিও এভাবে কারো পার্সোনাল কোনো কিছুতে কান পেতে শোনা উচিত না। যাই হোক, পরদিন সকালে জ্যোতি দেখলো পদ্মা বেশ ক্লান্ত, চুল এলোমেলো। জ্যোতি ধরে নেয় গত রাতে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু জ্যোতির মনে তখনও ঘটকা ছিল সেই ওষুধটা নিয়ে। সে স্থির করে যতক্ষণ না নিজের চোখে সত্যটা দেখছে তার শান্তি নেই। এদিকে মালেশ এবং মহেশ বাইকে কোথাও যাচ্ছিল। মহেশ লক্ষ্য করে মালেশ অনেক দুশ্চিন্তামগ্ন, কারণ ওই ওষুধের কোনো গুণই মালেশের উপর কাজ করেনি। তার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। আসলে গত রাতে মালেশ যে অদ্ভুত শব্দগুলো করছিল তা ছিল একটা অভিনয়। মালেশের মনে হয়েছিল বাইরে জ্যোতি আড়ি পেতে শুনতে পারে, তাই সে নিজের মান সম্মান বাজাতে বা লোক দেখাতে সে আওয়াজগুলো তৈরি করেছিল, যাতে মনে হয় ভেতরে সব ঠিকঠাক চলছে। কিন্তু এখন মালেশের ভয় হচ্ছে সত্যিটা যদি কারো কাছে প্রকাশ হয়ে যায় তবে সে আর কারো সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। সে এইভাবেই দিশেহারা হয়ে পড়ছিল যে এরপর কি হবে। এদিকে জ্যোতি সব রহস্য উন্মোচনের নেশায় মরিয়া হয়ে রাতের বেলা লুকিয়ে পড়ে মালেশের জানালার পাশে। সে যা দেখে তাতে তার চক্ষু চড়ক গাছ। মালেশ নিজে দাঁড়িয়ে খাটটিকে জোরে জোরে নাড়াচ্ছে, যাতে বাইরের মানুষ ভাবে ভেতরে সব স্বাভাবিক চলছে। এটা দেখার পর জ্যোতির সব সন্দেহ বিশ্বাসী রূপ নেয়। সে বুঝে যায় মালেশের কোনো একটা গুরুতর সমস্যা আছে। অবশ্য মালেশ তখনও জানতো না যে জ্যোতি তাকে হাতে নাতে ধরে ফেলেছে। পরের দিন মালেশ জ্যোতির সামনে এমন ভান করতে লাগে যেন সে গত রাতে প্রচণ্ড পরিশ্রম করেছে। উদ্দেশ্য ছিল জ্যোতিকে খেপানো, কিন্তু ঠিক সেই সময় জ্যোতি হঠাৎ মালেশের সামনেই খাটটিকে জোরে জোরে নাড়াতে শুরু করে। মালেশ তৎক্ষণাৎ বুঝে যায় যে জ্যোতি তাটা জেনে গেছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা ভীষণ অস্বস্তিকর হয়ে পড়ে। লজ্জায় মুখ লুকিয়ে মালেশ সেখান থেকে পালিয়ে যায়। এর পরবর্তী ঘটনা ছিল আরও নাটকীয়। জ্যোতি গিয়ে পাটেলের পরিবারকে সব কথা ফাঁস করে দেয়। প্রথমে পাটেল বিশ্বাস না করলে যখন জ্যোতি সেই টাইমিং বাড়ানোর ওষুধের কথা বলে, তখন পাটেল আর দেরি করে না। সে সোজা ছুটে যায় মেডিকেল শপে।
দোকানদারকে জিজ্ঞেস করতেই পরিষ্কার হয়ে যায় যে কিছুদিন আগেই মালেশ ওই ওষুধটা কিনতে এসেছিল। পাটেল তো খুশিতে ডগমগ। মালেশের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে, তাও এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে যা কেউ প্রকাশ্যে আনতে চায় না। অন্যদিকে মালেশ এবং মহেশ তখন উপায় না দেখে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের সাফ জানিয়ে দেয় মালেশ যদি মদ্যপান চিরতরে ছেড়ে না দেয় তবে সে কোনোদিন বাবা হতে পারবে না। কিন্তু ডাক্তারের এই কথা মালেশের কাছে স্রেফ ফালতু বাকওয়াস মনে হয়। এর আগে গজগজ করতে করতে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মহেশ এবং মালেশ একটা ধাবায় বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে পাটেল সাহেব হাজির হয়ে যায়। পাটেল কোনো রাগঢাক না রেখেই সবার সামনে মালেশকে উদ্দেশ্য করে বলতে শুরু করে যে একটা মানুষ কিভাবে নামার্থ হতে পারে। মালেশের পুরুষত্ব নিয়ে সে প্রকাশ্যে প্রশ্ন তোলে। নিজের গোপন ব্যক্তিগত কথা এভাবে সবার সামনে বেরিয়ে পড়ায় মালেশ প্রচণ্ড কেঁপে যায়। সে পাটেলকে মারতে উদ্যত হয়। দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। শেষমেশ লোকজন তাদেরকে এসে থামায়, কিন্তু পাটেল থামার পাত্র নয়। সে মালেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যদি তুই আসল মার্দ হস তবে 1 মাসের মধ্যে বাবা হয়ে দেখা। যদি পারিস তবে ভালো, আর না পারলে তোকে তোর সব জমি আমার নামে লিখে দিতে হবে। ইগো আর জেদের মাথায় মালেশ সেই কঠিন শর্ত মেনে নিতে রাজি হয়। পরে বন্ধুদের কাছে সব খুলে বললে তারা তাকে সাবধান করে, ভাই এরকম বড় ভুল করেছিস, শর্ত হারলে সব জমি তো হাতছাড়া হয়ে যাবে। মালেশেরও তখন মাথায় হাত পড়ে। সে বুঝতে পারে ইগোর বসে সে কত বড় বোকামি করে ফেলেছে। এখন একটাই পথ, যে কোনো উপায়ে তাকে বাবা হতেই হবে। রাত হলে মালেশ দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ে। সে ভাবতে থাকে পাটেল তার এই গোপন সমস্যার কথা জানলো কিভাবে। হঠাৎ তার মনে পড়ে যায় জ্যোতির নাম, কারণ জ্যোতিই একমাত্র লোক যে তার ঔষধ খাওয়ার কথা জানতো আর আরই পেতে সব শুনেছিল। মালেশ নিশ্চিত হয় যে পাটেলকে জ্যোতিই সব বলেছে। রেগে সে জ্যোতিকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে জ্যোতি যখন কাজ করতে আসে মালেশ তাকে মারার জন্য তেড়ে যায়। জ্যোতি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। মালেশ তাকে ধাওয়া করে মারতে উদ্যত হলে ঠিক সেই মুহূর্তে পদ্মা মাঝখানে এসে দাঁড়ায় এবং জ্যোতিকে রক্ষা করে। পদ্মা হস্তক্ষেপ করায় মালেশ আপাতত শান্ত হয়, কিন্তু তার মাথায় তখন একটাই ভূত চেপে আছে, সে কিভাবে বাবা হবে, এখন সে কি করবে। ঠিক তখনই মহেশ আবার মালেশের কাছে আসে। সে কথাও শুনেছে যে সবুজ সবজির জুস খেলে নাকি দ্রুত বাবা হওয়া সম্ভব। মালেশ তড়িঘড়ি করে সবুজ সবজির জুস খেতে শুরু করে। বাবা হওয়ার জন্য সে তখন যে কোনো কিছু করতে রাজি। গ্রামবাসীরাও তাকে একের পর এক অদ্ভুত সব পরামর্শ দিতে শুরু করে। মজার ব্যাপার হলো সব নিয়ম মেনে চলায় সত্যি তার শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি দেখাতে শুরু করেছে। একদিন দোকান থেকে ফিরে মালেশ জানতে পারে তার শ্বশুর রঘু জোর করে পদ্মাকে নিয়ে গেছে। এ কথা শোনা মাত্রই মালেশের রক্ত মাথায় চড়ে যায়। সে চলে যায় রঘুর বাড়িতে। তার লোকজনকে রীতিমতো ধুলাই দিয়ে অনেক লড়াই করে সে পদ্মাকে আবার নিজের বাড়িতে ফিরিয়ে আনে। এই ঘটনা থেকে বোঝা যায় পদ্মার প্রতি তার ভালোবাসা আসলে অনেক গভীর এবং তাকে নিজের কাছে রাখতে সে কতটা মরিয়া। তবে ঘরে ফিরেও একই সমস্যার পরে সে আবারও তার পারফরমেন্স আশানুরূপ হয় না। মালেশ হতাশায় ভেঙে পড়ে। পরের দিন বন্ধুদের সাথে আলোচনা করলে তারা তাকে কঠোর পরামর্শ দেয়, মদ পুরোপুরি ছেড়ে দিতে হবে। বন্ধুরা বোঝায় মদের কারণেই তার শরীরের ভেতরের সক্ষমতা দিন দিন দুর্বল হয়ে পড়েছে। মালেশ এবার মনে মনে প্রতিজ্ঞা করে যে আজ থেকে মদ তার জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দিবে। কিন্তু পাটেল কি আর বসে থাকবে? সে সুযোগ পেলেই মালেশের সামনে মদ নিয়ে আসে, যাতে মালেশ তার প্রতিজ্ঞা থেকে সরে আসে। কারণ পাটেল খুব ভালো করে জানে মালেশ যদি মদ ছেড়ে দেয় তবে সে সুস্থ হয়ে উঠতে পারে এবং চ্যালেঞ্জে জিতেও যেতে পারে। পাটেলের মূল উদ্দেশ্য মালেশ যেন কোনোভাবেই বাবা হতে না পারে। কিন্তু পাটেলের সমস্ত প্রলোভন উপেক্ষা করে মালেশ এখন নিজের লক্ষ্যে অটল। এক ফোঁটাও মদে সে হাত দেয় না। আজ ভ্যালেন্টাইন্স ডে। মালেশ পদ্মার জন্য একটা দারুণ উপহার নিয়ে বাড়ি ফেরে। উপহার পেয়ে পদ্মা তো অবাক। সে কখনোই ভাবেনি যে মালেশ একসময় অগোছালো ছিল, সেই মালেশ এত অল্প দিনে এতটা বদলে যাবে যে ভ্যালেন্টাইন্স ডেতে উপহার নিয়ে আসবে। মালেশের এই পরিবর্তন তাকে মুগ্ধ করে। অন্যদিকে পাটেল তাকে হারানোর জন্য একের পর এক নতুন নতুন ফাঁদ পেতেই চলেছে। কিন্তু মালেশ এখন যেন অন্য এক মানুষ। সে শুধু তার লক্ষ্যে অবিচল। যাই হয়ে যাক না কেন তার বাবা হতেই হবে। পরের দিন পাটেল নিজের ঘরে বসে মালেশকে হারানোর পরিকল্পনা করছিল। এমন সময় হঠাৎ মনে হয় যেন মালেশ তার বাচ্চাকে কোলে নিয়ে ঘরে ঢুকেছে। পাটেল তো ভয়ে আঁতকে ওঠে, কারণ তার কাছে এটা দুঃস্বপ্নের মতো। কারণ সে খুব ভালো করে জানে মালেশ যদি বাবা হয়ে যায় তবে তার কোটি টাকার জমি দখলের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এই ভয় থেকেই পাটেল মালেশের দোকানের বাইরে একটা মদের বোতল রেখে আসে, যাতে মালেশ প্রলোভন পড়ে আবার মদ পান শুরু করে। কিন্তু মালেশ বোতলটি দেখেও না দেখার ভান করে তুলে বাইরে ফেলে দেয়। পাটেল তখন বুঝে যায় মালেশকে এখন হারানো সত্যিই কঠিন। সেদিন রাতে পদ্মা এবং মালেশ ঘরে খুব খুশিতে সময় কাটাচ্ছিল। মালেশ মদ্যপান ছেড়ে দেওয়ার পর থেকেই পদ্মা তাকে আগের থেকে অনেক বেশি ভালোবাসে। তাদের সম্পর্কে টানাপোড়েন এখন অনেকটাই কমেছে।
কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশি দিন স্থায়ী হলো না। পরের দিন সকালে মালেশ যখন ঘুমাচ্ছিল, পদ্মা চিৎকার করতে করতে খবর নিয়ে আসে যে সীতা আর নেই। খবরটা মালেশের মাথায় বজ্রপাতের মতো আঘাত করে। সে দৌড়ে মায়ের কাছে যায় আর মাকে চিরনিদ্রায় দেখে সে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে যায়। ঘুমের মধ্যেই সীতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মায়ের মৃত্যু মালেশকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। গ্রামের মানুষ সীতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। পাটেলও সেখানে এসেছিল, কিন্তু তার চোখে কোনো শোকের ছাপ ছিল না। তার মাথায় তখনও মালেশকে হারানোর সেই পুরনো ষড়যন্ত্র চলছিল। এই শোকের সময়ও পাটেল মালেশকে মদের বোতল এগিয়ে দিয়ে পান করার অফার দেয়। পাটেলের এমন অমানবিক আচরণে মালেশ প্রচণ্ড রেগে যায়। সে বুঝে উঠতে পারে না কি করে এত নীচ হতে পারে একজন মানুষ। রাগে বোতলটি তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে সে পাটেলকে থামিয়ে দেয়। পাটেল তখন অপমানিত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বিদায় নেয়। এর পরের দিন মালেশ দোকানের ভেতর একা উদাস হয়ে বসেছিল। এমন সময় তার এক পুরনো বন্ধু ক্রিস দেখা করতে আসে। মালেশকে এই কঠিন শোকের সময় ভেঙে পড়তে দেখে ক্রিস তাকে সান্ত্বনা দেওয়ার বদলে উল্টো খাওয়ার জন্য ড্রাগস ধরিয়ে দেয়। মনের দুঃখে আর প্রচণ্ড মানসিক চাপে মালেশ তখন দিশেহারা। সে না ভেবেই ড্রাগসগুলো নিয়ে নেয় এবং দ্রুত নেশায় ডুবে যায়। এরপর থেকে নিয়মিত ক্রিস তাকে নতুন নতুন সব নেশাদ্রব্য এনে দিতে শুরু করে আর মালেশ সেগুলো গোপনে বাড়িতে জমা করতে থাকে। কিন্তু অপরাধ কখনো চাপা থাকে না। পুলিশ খবর পেয়ে মালেশের বাড়িতে হানা দেয় এবং তল্লাশি চালিয়ে সেই ড্রাগসগুলো উদ্ধার করে ফেলে। হাতে নাতে ধরা পড়ে পুলিশ মালেশকে গ্রেফতার করে নিয়ে যায়। মালেশকে ছাড়িয়ে আনার জন্য পদ্মা পাগলের মতো পুলিশ স্টেশনে ছুটে আসে, কিন্তু অফিসাররা সাফ জানিয়ে দেয় যে এই অপরাধে তাকে ছাড়া সম্ভব নয়। পদ্মার চোখের জল আর অসহায়তা দেখে মনে হচ্ছিল সে একদম ভেঙে পড়েছে। অন্যদিকে পাটেল বাড়িতে বসে মনের সুখে উদযাপন করছিল। তার লোক এসে খবর দেয় মালিক শেষমেশ মালেশকে অ্যারেস্ট করানো গেছে। এখন সে আপনাকে জমি দিতে বাধ্য হবে। তাকে বাঁচানোর কেউ নেই। কারণটা পরিষ্কার, মালেশকে ড্রাগসের ফাঁদে ফেলার পেছনে পাটেলেরই হাত ছিল। কিন্তু পাটেলের স্ত্রী নেহা আড়াল থেকে সব কথা শুনে ফেলে। নিজের স্বামীর এই নোংরা খেলা আর এত নিচ পর্যায়ে নেমে যাওয়ার ঘটনাটা সে কিছুতেই মেনে নিতে পারে না। স্বামীর ওপর সে প্রচণ্ড রেগে যায়, কারণ সে বুঝতে পারে যে জবরদখলের নেশায় পাটেল এখন মানুষ খুনের মতো অপরাধেও হাত দিতে দ্বিধা করছে না। নেহা মালেশকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে ওঠে। সে দ্রুত নিজের বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় এবং ইন্সপেক্টরকে বলে মালেশ নির্দোষ, তাকে ছেড়ে দিন। ইন্সপেক্টর তাকে প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণেই তার সিনিয়র অফিসারের কাছ থেকে ফোন আসে। ফোনের ওপাশে কি এমন কথা হয়েছিল তা জানি না, কিন্তু সাথে সাথে ইন্সপেক্টর মালেশকে মুক্তি দিতে বাধ্য হয়। নেহার যে অনেক প্রভাবশালী মহলে যোগাযোগ আছে তা সেদিন মালেশ এবং পুলিশ অফিসার দুজনেই বুঝে যায়। কিন্তু এত বড় উপকারের পরও মালেশ নেহাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানায়নি। পাটেলের বাড়ির প্রতি তার এতটাই ঘৃণা যে সে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পদ্মা মালেশকে নিজের কসম দিয়ে বলে আজকের পর আর কোনোদিন নেশা করবেন না। পদ্মা এই জেদের কাছে মালেশ মাথা নত করতে বাধ্য হয় এবং কথা দেয় যে সে আর কখনো নেশার ধারে কাছেও যাবে না। পদ্মার স্নেহ আর শাসনে মালেশ ধীরে ধীরে এক নতুন মানুষ হয়ে ওঠে। তবে মায়ের অভাবটা সে প্রতি মুহূর্তেই টের পাচ্ছিল। মাই ছিল তার পৃথিবী, তাই মায়ের স্মৃতি তাকে আজও কাঁদায়। পরদিন সুধাকরের সাথে কথা বলার সময় মালেশ নিজের বাবার আসল ইতিহাস জানার কৌতূহল প্রকাশ করে। সে জিজ্ঞেস করে বাবা কেন এত মাতাল ছিল। সুধাকর তখন মালেশের সামনে মোহনের অতীতের সেই করুণ সত্য তুলে ধরে। সে জানে মোহন আসলে ভালো মনের একজন মানুষ ছিল। সে সবসময় মানুষের ভালো চাইতো। মোহন আর সীতার প্রেম ছিল গভীর, কিন্তু সীতার বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেনি, কারণ মোহন ছিল ছোট জাতের আর সীতা ছিল বড় ঘরের মেয়ে। ভালোবাসার টানে মোহন আর সীতা ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল। আর সেই অপরাধের কারণে গ্রামের মানুষ তাদের চরম অপমান করতে শুরু করে। সীতার বাবার ভয়ে পুরো গ্রাম মোহনকে এক ঘরে করে রেখেছিল। কেউ তাকে কোনো কাজ দিচ্ছিল না। অভাব আর অপমানে জর্জরিত মোহন যখন দেখল তার ভালোবাসার মানুষটির মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না, তখন সে বাঁচার তাগিদে বা সব ভুলে থাকার নেশায় মদের বোতলকে আঁকড়ে ধরেছিল। বাবার জীবনের এই অন্ধকার দিকটা শুনে মালেশ স্তম্ভিত হয়ে যায়। যে বাবাকে সে আজীবন ঘৃণা করে এসেছে তার পেছনে ছিল আসলে এক করুণ সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা। বাবার অতীতের করুণ কাহিনী শোনার পর মালেশ ভেতর থেকে একদম ভেঙে পড়ে। তার নিজের উপর ঘৃণা হতে থাকে। এতদিন সে যে বাবাকে কেবল মাতাল আর অযোগ্য ভেবে ঘৃণা করে এসেছে, আসলে সে পরিস্থিতির শিকার। একজন ভালো মানুষ ছিলেন। মালেশ মনে মনে প্রতিজ্ঞা করে যে সে আর তার বাবার মতো ভুল করবে না, বরং একজন ভালো মানুষ হয়ে উঠবে। সেদিন রাতে সে পদ্মার কাছাকাছি এলে আবারও সেই একই শারীরিক সমস্যার মুখোমুখি হয়। সে আগের চেয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। পরদিন মালেশ যখন কাজে যাচ্ছিল তখন ক্রিসের ফোন আসে। ক্রিস কাঁদতে কাঁদতে ক্ষমা চায় এবং জানায় যে পাটেলের চাপে পড়ে সে মালেশকে ড্রাগস দিয়েছিল। পাটেলের মূল লক্ষ্য ছিল মালেশকে নেশার সাগরে ডুবিয়ে ধ্বংস করে দেয়া।
সত্যটা জানার পর মালেশের ভেতর যে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। সে সোজা গিয়ে পাটেলকে আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। মনে হচ্ছিল একে অপরকে মেরেই ফেলবে। শেষ পর্যন্ত পদ্মা আর নেহা এসে কোনো মতে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। পদ্মা মালেশকে শান্ত করে বাড়ি নিয়ে আসে, কিন্তু মালেশের মনের রাগ তখনও জ্বলছে। পদ্মা তখন মালেশকে শান্তভাবে বোঝায়, জমির চেয়ে কি মানুষের প্রাণ বড় নয়? সারা জীবন কি এই জমি নিয়ে লড়েই যাবে? পদ্মা তাকে জমিটা পাটেলের নামে লিখে দেওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে নেহাও পাটেলকে বলে, আপন ভাগ্নের সাথে এত শত্রুতা কেন? পরিবারের চেয়ে বড় আর কি আছে? আপনি কি বোঝেন না সীতার আত্মা এতে শান্তি পাচ্ছে না? দয়া করে এই জমির মোহ ছাড়ুন। পাটেল নেহার কথা শুনে ভেতর থেকে অনেকটাই বদলে যায়। সে বুঝতে পারে এতদিন সে কত বড় ভুল করেছে। আসলে মুভির মধ্যে এই কথা শুনে মন পাল্টে গেলেও বাস্তব জীবনে আমরা এটা খুব কমই দেখি। বেশিরভাগ মানুষই মানুষকে যতই ভালো জ্ঞান দেন না কেন, যার মধ্যে নিষ্ঠুরতা থাকে সে নিষ্ঠুরই থাকে, কারো কথা তার কানে লাগে না। যাই হোক, তাই পরের দিন সে সরাসরি পদ্মার কাছে যায় এবং নিজের সব কৃতকর্মের জন্য হাত জোর করে ক্ষমা চায়। সে স্বীকার করে নেয় যে তার কারণেই মালেশ এবং পদ্মা অকারণে অনেক কষ্টের মুখে পড়েছিল। মালেশ লুকিয়ে এই দৃশ্য দেখছিল, আর তা দেখে তার নিজের ভেতরে অনুশোচনা জাগে। সেও কি কম খারাপ ছিল? সেও তো বারবার মামাকে ছোট করার সুযোগ খুঁজেছে। দুজনেরই ভুল ভাঙার একটা চমৎকার মুহূর্ত তৈরি হয়। এরপর তাদের জীবনে নতুন মোড় নেয়। রাতে মালেশ এবং পদ্মার সম্পর্কের মধ্যে সব জড়তা কেটে যায়। অবশেষে পদ্মা গর্ভবতী হয়। এই খবরে পুরো আনন্দের জোয়ার বয়ে যায়। মালেশ খুশিতে আত্মহারা হয়ে পদ্মার সাধের আয়োজন করে। অনুষ্ঠানে গ্রামের অনেকে এসে পদ্মাকে আশীর্বাদ জানায়। পাটেল ও নেহাকে সঙ্গী করে নিয়ে আসে। খাবার টেবিলে পাটেল সুধাকরকে অবাক হয়ে জিজ্ঞেস করে, মালেশ এত দ্রুত এভাবে বদলে গেল কি করে? সুধাকর তখন একটা বড় রহস্যের পর্দা উন্মোচন করে। সে জানায় মালেশকে তার বাবার ব্যাপারে যে করুণ কাহিনী শুনিয়েছিল তার পুরোটাই ছিল মিথ্যা। মোহন আসলে ভালো মানুষ ছিলেন না, বরং সে ছিল এক নম্বরের মাতাল এবং মেয়েদের টিস করত, যার কারণে গ্রামবাসীর হাতে অনেকবার মারও খেয়েছিল। সুধাকরের এই মিথ্যার পেছনে উদ্দেশ্য ছিল মহৎ। সে চেয়েছিল কোনো এক উপায়ে মালেশের মনে পিতার প্রতি মায়া জাগাতে, যাতে সে ভালো হওয়ার চেষ্টা করে। সবশেষে জানা যায় মালেশ ছোটবেলায় কেন নিজের বাবাকে এত ঘৃণা করত। এই বিষাক্ত ধারণাগুলো আসলে পাটালি মালেশের মনে ঢুকিয়ে দিয়েছিল। পাটালের বংশের অপমানের প্রতিশোধ নিতেই সে মালেশকে তার পিতার বিরুদ্ধে উস্কে দিয়ে একটা অশান্ত পরিবেশ তৈরি করেছিল। এসব জানার পর মালেশ সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। পরিবারের শান্তি আর ভালোবাসার খাতিরে সে নিজের জমি হাসি মুখেই পাটেলের নামে লিখে দেয়। অবশেষে সব শত্রুতার অবসান ঘটে এবং এক নতুন সুখের ভবিষ্যতের দিকে এগিয়ে যায় সবাই। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।